আজকে আমরা আলোচনা করব প্রত্ন উদ্ভিদবিদ্যা সম্পর্কে। তো সিলেবাসের মধ্যে রয়েছে যেরকম ফসিলস, ডিফারেন্ট টাইপস, প্রসেস অফ ফসিলাইজেশন, জিওলজিক্যাল টাইম স্কেল। প্রথম প্রশ্নে চলে আসছে, জীবাশ্মের প্রকারভেদ কি? জীবাশ্ম সৃষ্টির পদ্ধতির উপর নির্ভর করে জীবাশ্মকে অশ্বীভূত জীবাশ্ম অর্থাৎ পেট্রিফাইড ফসিল, কার্বনিত ফসিল অর্থাৎ কার্বোনাইজড, সংনমন অর্থাৎ কম্প্রেশন এবং ইমপ্রেশন অর্থাৎ ছাপ, ইনক্রাস্টেড অর্থাৎ ছাঁচ জীবাশ্ম এবং অ্যাম্বার, এই 6টি ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে অশ্বীভূত জীবাশ্মকে। এই প্রকার জীবাশ্মে জীবের বহির ও অন্তর্গঠন অপরিবর্তিত থাকে। জীবের বহির এবং অন্তর্গঠন অপরিবর্তিত থাকে। এটি কেবল প্রস্তর বা পাথরে পরিণত হয় মাত্র। সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট ও আয়রন সালফাইড প্রভৃতি জৈব অংশ ধীরে ধীরে প্রবেশ করে শক্ত হয় এবং উদ্ভিদের জৈব বস্তুকে ক্রমশ বার করে দেয়। চলে আসছি কার্বোনাইজডের ক্ষেত্রে, অর্থাৎ কার্বনিত ফসিল। উদ্ভিদ দেহের হাইড্রোজেন ও অক্সিজেন বের করে দিচ্ছে, কেবলমাত্র কার্বন অবশিষ্ট থাকছে। উদ্ভিদ দেহের মধ্যে যে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকছে সেটাকে বের করে দিচ্ছে এবং কেবলমাত্র কার্বন অবশিষ্ট থাকছে, একে বলা হয় কার্বনিত জীবাশ্ম। কয়লা বা কয়লা পিণ্ড এই প্রকার জীবাশ্মের উদাহরণ। কয়লা বা কয়লা পিণ্ড যেখানে কার্বনটা শুধুমাত্র থাকছে এবং হাইড্রোজেন অক্সিজেন কিন্তু বার হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে সংনমন বা কম্প্রেশন। উলম্ব চাপ সৃষ্টির জন্য এই প্রকার জীবাশ্ম তৈরি হয়। উলম্ব চাপ সৃষ্টির জন্য এই প্রকার জীবাশ্ম তৈরি হয়। আর ইমপ্রেশন বা যেটাকে বলা হয় ছাপ, এক্ষেত্রে উদ্ভিদ অঙ্গের কিছুই অবশিষ্ট থাকে না। পাললিক শিলার উপর কোনো অঙ্গের ছাপই জীবাশ্মে পরিণত হয়। হচ্ছে ছাঁচ জীবাশ্ম। এক্ষেত্রে উদ্ভিদ আবদ্ধ অবস্থায় নষ্ট হয়ে যায়। মৃত্তিকার মধ্যে যে গহ্বর তৈরি হয় তা অন্য মৃত্তিকা দ্বারা পূর্ণ হয় ও পাথরে পরিণত হয়। একেই ছাঁচ ফসিল বলা হয়। তাহলে ছাঁচ জীবাশ্ম কি, বা যেটাকে বলা হয় ইনক্রাস্টেড। উদ্ভিদ আবদ্ধ অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে, মৃত্তিকার মধ্যে যে গহ্বর তৈরি হচ্ছে তা অন্য মৃত্তিকা দ্বারা পূর্ণ হচ্ছে এবং পাথরে পরিণত হচ্ছে, একে বলা হয় ছাঁচ ফসিল। লাস্ট অফ অল হচ্ছে অ্যাম্বার। কয়েক প্রকার কনিফার এর ক্ষতস্থান থেকে রজন নিঃসৃত হয়। এগুলি বহু বছর ধরে পাহাড়ের মাটিতে বা শিলায় সঞ্চিত হয়ে জীবাশ্মে পরিণত হয়। বহু বছর ধরে পাহাড়ের মাটিতে বা শিলায় সঞ্চিত হয়ে জীবাশ্মে পরিণত হয়, একেই অ্যাম্বার বলা হয়। অ্যাম্বার কখনো কখনো ফুল বা পতঙ্গের জীবাশ্মকে আবৃত করে রাখে। তাহলে কনিফারের ক্ষতস্থান থেকে রজন নিঃসৃত হচ্ছে, বহু বছর ধরে পাহাড়ের মাটিতে বা শিলায় সঞ্চিত হয়ে জীবাশ্মে পরিণত হচ্ছে, একে অ্যাম্বার বলছে। অ্যাম্বার কখনো কখনো ফুল বা পতঙ্গের জীবাশ্মকে আবৃত করে রাখছে। এরপর হচ্ছে জীবাশ্ম গঠিত হওয়ার শর্তগুলো কি কি। জীবাশ্ম কোন কোন শর্তে গঠিত হবে সেগুলোই আমরা জানবো। বা হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ ফসিলাইজেশন প্রসেস। জীবদেহ দ্রুত ঢাকা পড়ে। অল্প অক্সিজেনযুক্ত বদ্ধ জলা জায়গা থাকলে জীবাশ্ম গঠিত হয়। ওই জলা জায়গার গভীরতার উপর ডিপেন্ড করে কলা কোষের পচন রোধ্যতা, খনিজ পদার্থের দ্রুত প্রবেশতা। এবার এই যে জীবাশ্ম গঠন রয়েছে তার দুটো মত রয়েছে। একটা হচ্ছে ইনফিল্ট্রেশন থিওরি আর একটা হচ্ছে মলিকিউল বাই মলিকিউল রিপ্লেসমেন্ট থিওরি। ইনফিল্ট্রেশন থিওরি বা বাংলাতে যাকে বলা হয় অন্তঃপ্রকতত্ত্ব, সেটা কি, বিভিন্ন প্রকার খনিজ পদার্থ অধঃক্ষেপিত হলে কোষ প্রাচীরে প্রবেশ করছে এবং জীবাশ্ম গঠন করছে। বিভিন্ন প্রকার খনিজ পদার্থ অধঃক্ষেপিত যখন হচ্ছে তখন কোষ প্রাচীরে প্রবেশ করছে এবং জীবাশ্ম গঠন করছে, এটা হচ্ছে অন্তঃপ্রকতত্ত্ব। এবং অল্প অনুস্থানান্তর তত্ত্ব হচ্ছে, এক্ষেত্রে জীবদেহের নষ্ট অণুগুলি বিভিন্ন খনিজ পদার্থ দ্বারা স্থানান্তরিত হয়ে জীবাশ্ম গঠন করছে। অনুস্থানান্তর তত্ত্ব বা মলিকিউল বাই মলিকিউল রিপ্লেসমেন্ট থিওরি হচ্ছে জীবদেহের নষ্ট অণুগুলি বিভিন্ন খনিজ পদার্থ দ্বারা স্থানান্তরিত হয়ে জীবাশ্ম গঠন করছে। তাহলে এরপরে এই যে জীবাশ্মের কথা আছে, জীবাশ্ম ব্যাপারটা কি? জীবাশ্ম কিনা পাললিক শিলাস্তলে প্রাপ্ত অতীতকালের জীবদেহের ছাপ বা প্রস্তরীভূত অংশ, তার প্রমাণকেই বলা হচ্ছে জীবাশ্ম। পাললিক শিলাস্তরে যখন কোনো ছাপ থাকছে যা ডেফিনেটলি জীবদেহের এবং অতীতকালের এবং প্রস্তরীভূত যে অংশটা থাকছে বা তার প্রমাণ যেটা থাকছে সেটাকে আমরা জীবাশ্ম বলবো। এরপরে জীবাশ্মের ক্ষেত্রে আমরা জানবো যে সূচক জীবাশ্ম কি, মানে হচ্ছে হোয়াট ইজ ইন্ডেক্স ফসিল। আরেকটা জানবো হোয়াট ইজ কেমিক্যাল ফসিল, যে রাসায়নিক জীবাশ্ম কি। সূচক জীবাশ্ম হচ্ছে কোনো জীব যে নির্দিষ্ট যুগে বিস্তার লাভ করেছিল তাদের জীবাশ্ম যে পাথরে পাওয়া যায় সেই জীবাশ্ম ব্যবহার করে সেই পাথরের বা সেই রকটার বয়স নিরূপণ করা যায়। যেহেতু এই সকল জীবাশ্ম সে যুগে বসবাস করত তার নির্দেশ দিচ্ছে, তাই এদেরকে সূচক বলা হচ্ছে বা ইন্ডেক্স বলা হচ্ছে। তো যেরকম গ্রাপ্টোলাইটস এবং হচ্ছে অ্যামোনাইটস। গ্রাপ্টোলাইটস এবং অ্যামোনাইটস হচ্ছে ইন্ডেক্স ফসিল বা সূচক জীবাশ্ম। এরপর হচ্ছে রাসায়নিক জীবাশ্ম কি, হোয়াট ইজ কেমিক্যাল ফসিল। প্রাচীনকালে কোনো ভৌগোলিক স্থানে প্রাপ্ত কোনো জৈব যৌগ যার উৎপত্তি জৈব বিবর্তনের মাধ্যমে এবং যা সেই সময় সৃষ্ট ভৌগোলিক অঞ্চলে প্রাণের অস্তিত্ব নির্দেশ করে তাদেরকে বলা হয় রাসায়নিক জীবাশ্ম। যেরকম আর্কিয়ান স্ট্রাটাতে প্রাপ্ত রাসায়নিক জীবাশ্ম 3500 বছর আগে প্রাণের অস্তিত্ব নির্দেশ করে। কি বললাম, প্রাচীনকালে কোনো ভৌগোলিক স্থানে প্রাপ্ত কোনো জৈব যৌগ তার উৎপত্তি এবং জৈব বিবর্তনের মাধ্যমে সেই সময় সৃষ্ট ভৌগোলিক অঞ্চলে প্রাণের অস্তিত্ব নির্দেশ করছে, তাদেরকে রাসায়নিক জীবাশ্ম বলা হচ্ছে।
এরপর হচ্ছে দুটো রাসায়নিক জীবাশ্মের নাম, যেমন হচ্ছে অ্যাম্বার এবং গ্রাফাইট। অ্যাম্বার এবং গ্রাফাইট থেকে প্রায় এত বছর আগের কিন্তু প্রাণের অস্তিত্ব নির্দেশ বা নিরূপণ করা যাচ্ছে, অ্যাম্বার এবং গ্রাফাইট। অ্যাম্বারের কথা আগেই বললাম যে কয়েক প্রকার কনিফারের ক্ষতস্থান থেকে রজন নিঃসৃত হয়, বহু বছর ধরে পাহাড়ের মাটিতে বা শিরায় সঞ্চিত হয়ে জীবাশ্মে পরিণত হয়। এই হচ্ছে অ্যাম্বার। এটা কখনো ফুল বা পতঙ্গের জীবাশ্মকে আবৃত করে রাখছে। এরপর হচ্ছে যে জীবন্ত জীবাশ্ম কি বা লিভিং ফসিল কি, কোনো জীব বা তাদের সমসাময়িক জীব যারা বর্তমানে পৃথিবী থেকে সম্পূর্ণভাবে লুপ্ত, কিন্তু কোনো নির্দিষ্ট অঞ্চলে সেই সময়ের কিছু জীব আজও জীবিত রয়েছে, সেই যে অবস্থা জীবিত অবস্থায় রয়েছে তাদেরকে বলা হয় হচ্ছে জীবন্ত জীবাশ্ম। যেরকম হচ্ছে গিঙ্কু বিলোবা, মেটাস্কিওয়া, জিপ্টোস্টোরিবডিস আজও কোনো কোনো স্থানে জীবন্ত অবস্থায় বর্তমান, বহু আগে হয়েছে, তাদের সমসাময়িক বা সেই সকল জীবও পৃথিবী থেকে সম্পূর্ণ নিশ্চিন্ত, কিন্তু তারা এখনো কিছু কিছু জায়গাতে রয়েছে। তো তারা হচ্ছে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। এবার ভূতত্ত্বীয় সময়সূচিতে ব্যাকটেরিয়ার শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, ব্যক্তবীজি এবং গুপ্তবীজির যে আবির্ভাব কাল সেটা কিরকম হতে পারে। প্রথমেই আসছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে আর্কিওজোরিক। আর্কিওজোরিকে এর স্থায়িত্বকাল হচ্ছে 50 কোটি বছর। শৈবাল প্রোটোজোইক এবং প্যালিওজোইক হচ্ছে প্রথম দিকে। ছত্রাকের হচ্ছে প্যালিওজোইক, মস হচ্ছে প্যালিওজোইক, ফার্ন প্যালিওজোইক, মেসোজোইকে আসছে, ব্যক্তবীজি মেসোজোইকে আসছে, আর গুপ্তবীজি হচ্ছে সিনোজোইকে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে জীবাশ্ম সৃষ্টির 3টি প্রভাবক বা 3 ফ্যাক্টরস ফর ফসিলাইজেশন। সেটা হচ্ছে জীবাশ্ম সৃষ্টির জন্য যত তাড়াতাড়ি সম্ভব জৈব বস্তুর স্থির জলে ডুবে থাকতে হবে, জৈব বস্তুটা যেটা রয়েছে তার স্থির জলে ডুবে যেতে হবে। জীবাশ্ম সৃষ্টির পরিবেশে অক্সিজেন না থাকা আবশ্যিক বা থাকলে অতি স্বল্প মাত্রায় থাকতে হবে, কারণ যেগুলো বলেছিলাম যে শর্ত, সেই শর্ত অনুযায়ী প্রথমে কি আছে যে জলা জায়গা, তার গভীরতা, তার মানে কি জলা জায়গায় তাকে থাকতে হবে, তাকে দ্রুত ঢাকা পড়ে যেতে হবে, এগুলো হচ্ছে কন্ডিশন, তার ফ্যাক্টর। এবং একই রকম অল্প অক্সিজেন যুক্ত বদ্ধ জলা জায়গা, ঠিক আছে, তার মানে অক্সিজেন না থাকাটাই আবশ্যক, থাকলেও অল্প মাত্রা, এবং জৈব বস্তুর জীবাণুর দ্বারা পচনের হাত থেকে কিন্তু রক্ষা পেতে হবে। তো কলাকোষের পচন রোধ্যতা, কলাকোষ যাতে পচন না হয়, কারণ কলাকোষ যদি পচন হয়ে যায় তাহলে তার কিছু বাকি থাকবে না, তো সেটা যেন না হয়, তো সেই জায়গাটা দেখতে হবে যে জীবাণুর দ্বারা পচনের হাত থেকে যেন সে রক্ষা পাচ্ছে। তো 3টে প্রভাবক হচ্ছে যে জীবাশ্ম সৃষ্টির জন্য যত তাড়াতাড়ি সম্ভব জৈব বস্তু স্থির জলে ডুবে যেতে হবে, জীবাশ্ম সৃষ্টির পরিবেশে অক্সিজেন না থাকা আবশ্যিক বা থাকলে অতি স্বল্প মাত্রায় থাকতে হবে, জৈব বস্তু জীবাণুর দ্বারা পচনের হাত থেকে রক্ষা পেতে হবে। এরপরে হচ্ছে মাইক্রোফসিল। হোয়াট ইজ মাইক্রোফসিল? অতীত যুগের উদ্ভিদ, প্রাণী বা উদ্ভিদের অতি ক্ষুদ্র অংশের জীবাশ্ম যা কেবল মাইক্রোস্কোপেই দেখা সম্ভব তাদেরকে মাইক্রোফসিল বলা হয়, যেরকম ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, পরাগরেণু জীবাশ্ম ইত্যাদি। কি বলে? জৈব কলাকোষের শিলাতে পরিবর্তন। পাললিক শিলা তৈরির সময় ঢাকা পড়া উদ্ভিদের দেহ বা দেহাংশের জলে দ্রবীভূত ক্যালসাইট, ডলোমাইট, পাইরাইট, কোয়ার্টজ প্রভৃতির অনুপ্রবেশ ঘটে। ক্রমে ক্রমে উদ্ভিদ দেহের জৈব বস্তুগুলি অনুপ্রবিষ্ট অজৈব বস্তু দিয়ে প্রতিস্থাপিত হয়। এভাবে বহুদিন পরে উদ্ভিদ দেহের অন্তর্গঠনের অনুরূপ গঠনযুক্ত শিলা তৈরি হয়। ওই শিলার ভেতর উদ্ভিদ দেহের কোষ ও কলাসমূহের আকৃতি এমন অবস্থায় থাকে যে মনে হয় হুবহু একই গঠনযুক্ত উদ্ভিদ কোষ। কি বললাম না, পাললিক শিলা তৈরির সময় ঢাকা পড়া উদ্ভিদের দেহ বা দেহাংশ জলে দ্রবীভূত যে ক্যালসিয়াম, ডলোমাইট, পাইরাইট, কোয়ার্টজ তার সেই অনুপ্রবেশ ঘটছে, প্রভৃতির অনুপ্রবেশ ঘটছে। ক্রমক্রমে উদ্ভিদ দেহের জৈব বস্তুগুলি অনুপ্রবিষ্ট ও জৈব বস্তু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। এবার বহুদিন পরে উদ্ভিদ দেহের অন্তর্গঠনের অনুরূপ গঠনযুক্ত শিলা তৈরি হচ্ছে। এই শিলার ভেতর উদ্ভিদ দেহের কোষ ও কলাসমূহের আকৃতি এমন ভাবেই থাকে মনে হয় হুবহু একই গঠনযুক্ত উদ্ভিদ কোষ। তো এত নিখুঁত ভাবে প্রতিস্থাপন ঘটে যে উদ্ভিদের জাইলেম বাহিকার স্থূলীকরণ এবং বর্ষ বলয় সবই ঠিক আগের মতোই মনে হয়। অ্যারিজোনা অঞ্চলে একটি পাইনের বন এইভাবে শিলীভূত হয়েছে। সেই জীবাশ্মের কাণ্ডে বাৎসরিক বলয়ের দাগও অটুট রয়েছে। পোল বল শিলাভূত জীবাশ্মের আরো একটি উদাহরণ। এই ধরনের বল আকৃতির জীবাশ্ম কয়লার স্তরে পাওয়া যায়। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম কার্বনেট ও আয়রন সালফাইড দিয়ে এই বলগুলো তৈরি হয়। কি বললাম, এই ধরনের বল আকৃতির জীবাশ্ম কয়লার স্তরে পাওয়া যাচ্ছে। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম কার্বনেট ও আয়রন সালফাইড দিয়ে বলগুলো তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে কাস্ট বা ইনকাস্টেশন কি। তাহলে কি বললাম, এই ধরনের জীবাশ্ম ছাঁচে তৈরি হচ্ছে। প্রথমে উদ্ভিদ বা প্রাণী দেহ মৃত্যুর পর চুনামাটির মতো ক্রমশ শক্ত হয়ে চুনাপাথরে রূপান্তরিত হচ্ছে। রূপান্তরের সময় চুনামাটি ঘনভাবে উদ্ভিদ বা প্রাণীর দেহের সঙ্গে লেগে থাকে। ইতিমধ্যে ক্রমে ক্রমে চুনাপাথরের ভেতর অংশ ফাঁপা হয়ে পড়ে। এবার অন্য কোনো খনিজ পদার্থ যেরকম সিলিকা দিয়ে চুনাপাথরের ভেতরকার ফাঁপা অংশ ভরাট হতে থাকে। ভেতর অংশ ভরাট হয়ে শক্ত পাথরে পরিণত হলেও এই পাথরের গায়ে উদ্ভিদ বা প্রাণীর দেহাংশের মতো ছাপ পড়ে। এই ধরনের পাথরের অংশকে উদ্ভিদ বা প্রাণীর দেহাংশের মতো মনে হয়। স্টিগমারিয়া উদ্ভিদের মূল ও ক্যালামাইটাস উদ্ভিদের কাণ্ডের ছাঁচ ঢালাই জীবাশ্মে পাওয়া গেছে।
এরপর হচ্ছে যে ছাপ বা ইমপ্রেশন কি, যেটা হচ্ছে সামান্য শক্ত পাললিক শিলাতে কোনো উদ্ভিদ অংশ পড়লে তার উপর উদ্ভিদ অংশের ত্বকের ছাপ পড়ে। শিলার সাথে ওই ছাপও ক্রমশ শক্ত হতে থাকে, ওই শিলার উপর অন্য শিলাস্তর পরপর জমা হতে থাকে এবং পরপর শিলাস্তর তৈরি করে। প্রতিটি স্তরের মধ্যে একটি সূক্ষ্ম ব্যবধায় থাকে, ফলে ওপরের স্তরগুলি সরে গেলে ছাপ বেরিয়ে পড়ে। নিউরোপটেরিস পাতার ছাপের উদাহরণ এটি। সংনমন বা কম্প্রেশন কি, উদ্ভিদের দেহ বা দেহাংশ পাললিক শিলাতে পর তার উপর ক্রমাগত শিলাস্তর স্তরে স্তরে জমা হতে থাকায় উপরের স্তরগুলি চাপে উদ্ভিদ অঙ্গ চ্যাপ্টা হয়ে পড়ে। ক্রমে ক্রমে বিভিন্ন স্তরগুলি শক্ত শিলায় পরিবর্তিত হলে শিলার মধ্যে সংনমিত অংশ থেকে যায়। এই ধরনের জীবাশ্মকে সংনমন বলে। লেপিডোস্ট্রোবাস কোণের সংনমিত জীবাশ্ম পাওয়া গেছে। উদ্ভিদ অ্যাম্বার কি, অনেক সময় উদ্ভিদের দেহাংশ নানা ধরনের সংরক্ষণ কর পদার্থের মধ্যে আবদ্ধ হয়ে কোনো রকম পরিবর্তিত না হয়ে বহুদিন একই অবস্থায় থেকে যায়। এই ধরনের সংরক্ষণ পদ্ধতিতে জীবটির দেহর গঠনের কোনো রকম পরিবর্তন ঘটে না। ব্যক্তবাজি উদ্ভিদের দেহ নিঃসৃত রজনের আবদ্ধ এবং সংরক্ষিত অংশকে অ্যাম্বার বলছে। অনেক সময় আসফল্ট তেল বা যা কয়লা স্তরে পাওয়া যায় তাতেও কিন্তু জীব দেহাংশ সংরক্ষিত থাকে। ভারতবর্ষের উদ্ভিদ জীবাশ্ম পাওয়া যায় এমন দুটি স্থান হচ্ছে ওড়িশা রাজ্যের তালচির, বিহার রাজ্যের রাজমহল পাহাড় ও মহাদেবী পর্বতে পাঁচমারি, আর হচ্ছে ছত্তিশগড়ে পাওয়া যাচ্ছে। পেলিওবোটানি কি, অতীত যুগে বিলুপ্ত হওয়া উদ্ভিদের অধ্যয়ন উদ্ভিদবিদ্যার যে শাখায় আলোচনা করা হয় তাকেই বলা হয় পেলিওবোটানি। এবার আমরা জীবাশ্ম বিদ্যার 4টি ব্যবহার সম্পর্কে জানবো, বা ফর অ্যাপ্লিকেশনস অফ পেলিওবোটানি। জীবাশ্মবিদ্যার ব্যবহার এবং গুরুত্ব অপরিসীম, যেরকম ভূত্বক স্তর সূচক, আবহাওয়া, প্রত্নভূগোল, বিবর্তন আদি জীব এবং অর্থকারী, এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা জানবো। সেটা হচ্ছে যে ভূত্বক স্তর সূচক কি, ভূত্বকে বিভিন্ন জীবের আবির্ভাব বিভিন্ন সময় হয়েছে, বিভিন্ন জায়গায় ভূত্বকের স্তরগুলি সমান্তরালে সাজানো নেই, তাই জীবাশ্ম পর্যালোচনা করে স্তরটি কি এবং তার সময়কাল কত তা সহজেই নির্ণয় করা সম্ভব। একেই প্রত্নতাত্ত্বিক সম্পর্ক বলা হয়। আবহাওয়া কি, অতীতে বিভিন্ন সময় পৃথিবীর আবহাওয়া কেমন ছিল তা বর্তমানে জানার কোনো উপায় নেই, কিন্তু জীবাশ্ম থেকে আমরা খুব সহজেই সেই সময়কার আবহাওয়া সম্পর্কে মোটামুটি একটি সম্যক ধারণা পেতে পারি। যেমন বর্তমানে আন্টার্কটিকের আবহাওয়া খুব শীতল, কিন্তু ওখানকার ভূত্বকে ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম নির্দেশ করে যে ওই সময় ওই অঞ্চলের আবহাওয়া কিন্তু গ্রীষ্ম প্রধান ছিল। প্রত্নভূগোল, জীবাশ্ম থেকে আমরা পৃথিবীর বিভিন্ন সময় সেই জায়গার ভৌগোলিক পরিবেশ জানতে পারি। কোনো শিলাস্তরে সামুদ্রিক পানি, কোরাল, কণ্টকত্বক প্রভৃতি জীবাশ্ম পাওয়া গেলে সঠিকভাবে বলা যায় যে ওই সময় জায়গাটা সমুদ্রের অংশ ছিল। এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জীবাশ্ম থেকে সহজেই ওই সময়কার একটা ভৌগোলিক চিত্র পাওয়া যেতে পারে। একেই বলা হয় প্রত্নভূগোল মানচিত্র। যেমন জীবাশ্ম থেকে আমরা জানতে পেরেছি বর্তমান মহাদেশগুলি প্রায় 200 কোটি বছর আগে দুটি ভূখণ্ড ছিল, যাদের নাম ইউরেশিয়া এবং গন্ডোয়ানা। গন্ডোয়ানার ভেতর বর্তমান আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং ভারতবর্ষ ছিল। বিবর্তনের ক্ষেত্রে চলে আসছি। জীবাশ্ম আমাদের জীবের আবির্ভাব এবং ক্রমবিবর্তন সম্পর্কে জানতে সাহায্য করে। কখন পৃথিবীতে জীবের আবির্ভাব প্রথম হয়েছিল, ডাইনোসর কখন এবং কেন বিলুপ্ত হয়েছিল, এগুলো আমরা জীবাশ্ম থেকে জানতে পারি। আদি জীবের কথা, পৃথিবীতে জীবেরা কিভাবে এবং কোন সময় এসেছে, কিভাবে সরল জীব থেকে জটিল জীবের আবির্ভাব ঘটেছে এবং কোন যুগে তা ঘটেছে, এগুলো আমরা জীবাশ্ম থেকে জানতে পারি। জীবাশ্ম আমাদের খনিজ তেল, কয়লা, গ্যাস অনুসন্ধান করতে সাহায্য করে। বিভিন্ন তেজস্ক্রিয় খনিজ মূলের অবস্থান জানতেও জীবাশ্ম সাহায্য করে। লাইমস্টোন, স্যান্ডস্টোন জীবাশ্ম ঘটিত পাথর বর্তমানে, যা ইমারত তৈরিতে ব্যবহার করা হয়। কোন যুগে শৈবাল উৎপত্তি লাভ করেছিল? 420 মিলিয়ন বছর আগে পেলিওজোইক যুগে অর্ডোভিসিয়ান পিরিয়ডে শৈবাল উৎপত্তি লাভ করেছিল। ব্যাকটেরিয়া এবং সাইনোব্যাকটেরিয়া কোন যুগে উৎপত্তি লাভ করেছিল? প্রায় 3800 মিলিয়ন বছর আগে অর্কিজোইক যুগে ব্যাকটেরিয়া এবং 1500 মিলিয়ন বছর আগে প্রোটোরোকোইক যুগে সাইনোব্যাকটেরিয়া উৎপত্তি লাভ করেছিল। স্থলবাসী উদ্ভিদের উৎপত্তি কোন সময় হয়েছিল? 360 মিলিয়ন বছর আগে পেলিওজোইক যুগের ডেভোনিয়ান পিরিয়ডে প্রথম স্থলবাসী উদ্ভিদের উৎপত্তি ঘটে এবং পরে সাইলোফাইটেলিস গ্রুপের উদ্ভিদের উৎপত্তি হয়। 360 মিলিয়ন বছর আগে পেলিওজোইক যুগের ডেভোনিয়ান পিরিয়ডে প্রথম স্থলবাসী উদ্ভিদের উৎপত্তি ঘটে এবং পরে সাইলোফাইটেলিস গ্রুপের উদ্ভিদের উৎপত্তি হয়। পৃথিবীতে অরণ্যের সৃষ্টি প্রথম কোন সময় হয়েছিল? 110 মিলিয়ন বছর আগে মেসোজোইক যুগের ক্রিটেসিয়াস পিরিয়ডে ব্যক্তবীজ উদ্ভিদের অরণ্য সৃষ্টি হয়। 110 মিলিয়ন বছর আগে মেসোজোইক যুগের ক্রিটেসিয়াস পিরিয়ডে ব্যক্তবীজ উদ্ভিদের অরণ্য সৃষ্টি হয়। 1 মিলিয়ন বছর আগে, মানে 10 লাখ, সিনোজোইক যুগের কোয়াটারনারি পিরিয়ডে প্লিওসটোসিন এপোকে সপুষ্পক গুপ্তবীজের উৎপত্তি ঘটছে। সর্বাধুনিক বিরুৎ শ্রেণীর উৎপত্তি কোন সময় হয়? মাত্র 30,000 বছর আগে সিনোজোইক যুগের রিসেন্টে পিরিয়ডে এবং এপোকে বিরুৎ শ্রেণীর উৎপত্তি ঘটে। জীবাশ্মের গুরুত্ব কি?
জীবাশ্মের সাহায্যে অতীত যুগের ভূতাত্ত্বিক জীবন সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। আবার প্রস্তরীভূত জীবাশ্মগুলি উদ্ভিদ এবং প্রাণীর ক্রমিক বিবর্তন বা পরিবর্তন সম্পর্কে সঠিক প্রমাণ নির্দেশ করে। এই সকল জীবাশ্মদের উপর নির্ভর করে অতীত যুগের উদ্ভিদ, প্রাণী এবং অন্যান্য জীবজগতের কিন্তু নানা তথ্য জানা যায়। জীবাশ্ম গোষ্ঠী কি বা ফসিল গ্রুপ কি? নির্দিষ্ট কোনো শিলাস্তরে বা ভূগর্ভে এক বা একাধিক গণের অন্তর্গত এক বা একাধিক প্রজাতির অনেকগুলি জীবাশ্মের সমষ্টিকে জীবাশ্ম গোষ্ঠী বলা হয়। নির্দিষ্ট কোনো শিলাস্তরে বা ভূগর্ভে এক বা একাধিক গণের অন্তর্গত এক বা একাধিক প্রজাতির অনেকগুলি জীবাশ্মের সমষ্টিকে জীবাশ্ম গোষ্ঠী বলা হয়। জীবিত জীবাশ্ম গোষ্ঠী কি? প্রাণী বা উদ্ভিদের মৃত্যুর পর আবার তাদের দেহ যদি বসতি স্থানেই সংরক্ষিত হয় তখন তাদের জীবিত জীবাশ্ম গোষ্ঠী বলে। যদি তাদের মৃত্যুর পর অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে সংরক্ষিত হয় তখন তাদেরকে মৃত জীবাশ্ম গোষ্ঠী বলা হয়। মেগা ফসিল কি এবং তার গুরুত্ব? অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য না নিয়ে যে সকল জীবাশ্মকে পরীক্ষা নিরীক্ষা করা যায় তাকে মেগা ফসিল বলা হয়। এই সকল ফসিলের সাহায্যে এক শিলাস্তরের সঙ্গে অন্য শিলাস্তরের পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের কাজ সুসম্পন্ন হয়। কৃত্রিম গণ কি বা ফর্ম জেনাস কি? সাধারণত সম্পূর্ণ উদ্ভিদটি জীবাশ্মে পরিণত হয় না, কেবলমাত্র উদ্ভিদ দেহের অংশ বিশেষ জীবাশ্মে পরিণত হয়। উদ্ভিদ দেহের অংশ বিশেষের জীবাশ্ম পাওয়া গেলে তাদের নামকরণ করা হয়। এই ধরনের নামকরণের গণ নামকে কৃত্রিম গণ বা ফর্ম জেনাস বলা হয়। জীবাশ্মের কৃত্রিম গণটি কোনো উদ্ভিদের অংশবিশেষ তার সাধারণত মূল শব্দের শেষের অক্ষরগুলি দ্বারা নির্দেশিত হচ্ছে, যেমন ফার্নের ন্যায় কাণ্ড, যেমন টেরিডোফাইটা। তো উদাহরণ হচ্ছে লাইজিনোটেরিস।